ভালোবাসা সবার কাছে যেন একটা রূপকথার গল্প। ফুল, গান, ক্যান্ডেল লাইট ডিনার সব যেন এক নিখুঁত জাদু। কিন্তু নেলসনের কাছে ভালোবাসা মানে একটাই শব্দ, ইয়াক। তার মতে ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় ধোঁকা, যে জিনিস মানুষকে খাওয়া, ঘুম, জীবন সব হারাম করিয়ে নিজের জন্য বাঁচতে পর্যন্ত ভুলিয়ে দেয়, আর শেষে নিজের বাপের খেয়ে কান্না করে মরে আর একজনের জন্য। ঠিক এই জন্যই কোনো লাভিডুবি কাপল চোখে পড়লেই নেলসন রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে আর তাদের আলাদা করতে লাঠি নিয়ে দৌড়ায়। কিন্তু একদিন ভাগ্য যেন নেলসনের সাথেই বিশাল এক মজা করে বসে, আর সে পেয়ে যায় এক অদ্ভুত সুপার পাওয়ার। না, সে উঠতে পারে না অথবা পৃথিবীকে বাঁচাতে পারবে না, তবে কোনো কাপল কিস করলেই সে দেখে ফেলবে তাদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। এখন প্রশ্ন হলো একটাই, ভালোবাসা চিরশত্রু নেলসন এই শক্তি দিয়ে করবেটা কি? পুরো দুনিয়ার ভালোবাসাকে ধ্বংস করে ছাড়বে, নাকি এই ভালোবাসার অনুভূতিটাই শেষমেশ তাকে একদম বদলে দিবে? আর রহস্য তো থেকেই যায় যে এত মানুষ থাকতে নেলসনকেই কেন এই শক্তি দেওয়া হলো? এটা কি ভাগ্য নাকি অতীতের এক ভয়ানক অভিশাপ? এমনই রোমান্টিক ফ্যান্টাসি, মজাদার সব টুইস্ট আর মিস্ট্রিতে ভরপুর, হাসিয়ে পেট ব্যথা করানোর মতো অন্য ধাঁচের এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি কিস। আপনার মন আজ যতই খারাপ হোক না কেন, এই গল্প আপনাকে হাসিয়ে মন ভালো করে দিবে, এটা নিশ্চিত। আজ থেকে বহু শতাব্দী আগে ছিল এক রাজা, যার নাম আলালা কান্দা, যে ভালোবাসা জিনিসটাকে একদম যেন সহ্যই করতে পারত না। রাজা যদি এই দশা হয় তাহলে পুরো রাজ্যের কি হবে? রাজার জীবনের একটাই লক্ষ্য, সে পুরো দুনিয়া শাসন করবে। তাই তার সবসময়ই সৈন্যের দরকার হতো। যে সকল পুরুষের বয়স 12 থেকে 40 ছিল এবং তারা কখনো কোনো মেয়ের প্রতি দুর্বল হয়নি, বিয়ে করেনি বা কাউকে ভালোবাসেনি, তাদেরকেই সৈন্যতে ভর্তি করানো হতো। রাজা মনে করত এদের যদি পরিবার থাকে তাহলে তারা পরিবার বা প্রেমিকার চিন্তায় যুদ্ধে মন দিতে পারবে না। ঠিক এই কারণেই সৈন্যদের জন্য এত কঠিন নিয়ম বানানো হয়। তবুও মানুষ কি আর ভালোবাসা ছাড়া বাঁচতে পারে? তাই কেউ কেউ ভালোবাসার দুঃসাহস দেখালে রাজা রেগে তাদের বুক তলোয়ার দিয়ে কেটে আলগা করে তাদের মাংস বাঘকে খাওয়াতো। কিন্তু ভালোবাসা কখনোই কোনো নিয়ম মানে না। হাজার বাধা সত্ত্বেও সে ঠিকই তার পথ খুঁজে নেয়। এই রাজ্যের আল্লি তেমনই এক মেয়ে ছিল, যাকে প্রথম দেখাতেই সিনধান নামের এক সৈনিক তার হৃদয় আল্লিকে দিয়ে দেয়। তবে ভালোবাসাটা কোনো অপরাধ না। অপরাধ হলো ভালোবাসার মানুষের সাথে কথা বলার আর দেখা করার তীব্র ইচ্ছা। কিন্তু যে রাজ্যে সৈনিকের ভালোবাসা মানেই মৃত্যু, সেখানে টিকতে হলে কোনো না কোনো বুদ্ধি তো বের করতেই হবে। তাই আল্লি সিনধানকে বলে, তুমি যুদ্ধের নামে দেশ বিদেশে ঘুরে বেড়াবে, আর আমি সৈন্যের বেশ ধরে তোমার সাথে দেখা করতে আসবো। এভাবেই সিনধান যেখানেই যেত, আল্লি সৈন্য বেশে সেখানেই পৌঁছে যেত। আর ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর থেকে শ্রেষ্ঠ মুহূর্ত আর কি হতে পারে? আল্লি তার ভালোবাসা দিয়ে সিনধানের মনকে এতটাই পূর্ণতা দিয়েছিল যে সিনধান তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে মনে রাখতে ডায়েরি লেখা শুরু করে। যখন আল্লি তার কাছে থাকতো না, তখন এই ডায়েরি পড়ে মুচকি হেসেই সিনধানের সময় কাটতো। কিন্তু একদিন আল্লির চিন্তায় সে এতটাই মগ্ন ছিল যে সেই ডায়েরি সাথে নিতে ভুলে যায়। আরেক সৈনিকের মাধ্যমে ভালোবাসাকে তীব্রভাবে ঘৃণা করার রাজা আলালা সেই ডায়েরি পেয়ে যায়। শয়তান রাজা এবার আল্লিকে তীব্র অপমান করার জন্য তাকে পুরো রাজ্যের সামনে টেনে এনে একটা পোলের সাথে বেঁধে জ্যান্ত আগুনে পুড়িয়ে দেয়। সিনধানকে তার প্রিয় মানুষের এই করুণ পরিণতি দেখতে বাধ্য করা হয়। আল্লির এত কষ্ট সহ্য করতে না পেরে সিনধান তার শিকল ভেঙে ছুটে আল্লিকে জড়িয়ে ধরে। দুই প্রেমিক প্রেমিকা একে অপরকে ভালোবাসার দোষে আগুনে পুড়তে থাকে। সিনধান সেদিন আলালার প্রতি তীব্র ঘৃণা নিয়ে তাকে অভিশাপ দেয়, একদিন তোমার মনেও কারোর প্রতি তীব্র ভালোবাসা জন্মাবে, কিন্তু তুমি মৃত্যুর আগ পর্যন্ত সেই ভালোবাসাকে না পাওয়ার কষ্টে কান্না করবে, কিন্তু সেই ভালোবাসা তোমার ভাগ্যে জুটবে না। তুমি যতবারই জন্ম নাও না কেন, ভালোবাসা সবসময়
তোমার জন্য হবে একটা অভিশাপ। আলীকে বুকে নিয়ে সেনধান সেই আগুনে পুড়তে পুড়তে সেখানেই মারা যায়। শয়তান রাজা আলালা টিটকারির হাসি দিয়ে অহংকার করে বলে, যেখানে মৃত্যু আমাকে ভয় পায়, তোর এই ফালতু অভিশাপ আমার কিছুই করতে পারবে না। ভালোবাসা আমার কাছে আসলেও আমি তাকে এভাবে লাথি দিয়ে আগুনে ছুঁড়ে ফেলবো বলেই সেনধানের লেখা সেই ডায়েরি আগুনে ছুঁড়ে মারে। সেনধান আর আলীর লাশ পুড়ে ছাই হয়ে গেলেও অলৌকিকভাবে সেই ডায়েরির কিছুই হয় না। কেটে যায় বহু বহু বছর। গল্প চলে আসে বর্তমানে। সেই রাজা আলালার আবারও পুনর্জন্ম হয়েছে, আর তার নাম নেলসন। আজ নেলসনের বাবার জন্মদিন। বাবা নেলসনকে এতটাই ভালোবাসে যে ছোট ছেলে জেসনকে রেখে আগে নেলসনকে কেক খাওয়ায়, এরপরে স্ত্রীকে, তারপর জেসনকে কেক দেয়। হ্যাপি ফ্যামিলির সেলফি তুলে ডিনার করার সময় বাবা জিজ্ঞেস করে, 2 বছরের মধ্যে তুই কি মিউজিক ডিরেক্টর হতে পারবি? নেলসন বলে, হতে পারি, আবার অনেক সময়ও লাগতে পারে। বাবা জিজ্ঞেস করে, তা বিয়ে কবে করবি সেটা কি জানিয়ে দিবি, নাকি আমাদেরকেই মেয়ে খুঁজতে হবে? নেলসন পাল্টা প্রশ্ন করে, তোমরা একে অপরকে দেখে ঠিক কি ভেবেছিলে? বাবা মা দুইজনই একসাথে বলে, মনে হয়েছিল এই মানুষটার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো। নেলসন বলে, যেদিন কাউকে দেখে আমারও এমন মনে হবে সেদিনই তোমাদেরকে জানাবো। এসব ভাবতে ভাবতেই নেলসন তার বাবার অফিসে বাবার জন্য খাবার দিতে গিয়ে দেখে বাবা অন্য এক মহিলার কপালে চুমু দিচ্ছে। সে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পরের দিনই কোর্টে বাবা আর মা ডিভোর্স নিতে আসে। বিচারক ডেইজিকে জিজ্ঞেস করলে সে এক কথায় হ্যাঁ বলে দিতেই মার্কাস ভয়ে ভয়ে নেলসনের দিকে তাকায়। তার ইচ্ছা না থাকা সত্ত্বেও হ্যাঁ বলে দেয়। কোর্ট থেকে বের হয়ে নেলসন জেসনকে পা থেকে জুতা খুলে দিয়ে বলে, ওই লোক যদি মায়ের সাথে কথা বলার চেষ্টা করে এটা ব্যবহার করতে 2 বার ভাববি না বলেই সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। কেটে যায় বেশ কয়েকটা মাস। সমুদ্রের ঢেউতে ভেসে আসে একটা পুরনো আমলের জার্নাল। এক পাগল সেটা উঠিয়ে তার বস্তায় পুড়ে নেয়। এদিকে কলেজের গ্যালারিতে নেলসন তার ব্যান্ড নিয়ে শো করার প্রিপারেশন নিচ্ছে। তখনই স্যামের বাবা এসে বলে, আমি আমার সারা জীবনের মেহনত দিয়ে একটা ক্লিনিক খুলেছি নেলসন, তুমি আমার লাকি চার্ম, তাই আমি চাই প্রথম ইনভিটেশনটা তোমাকে দিতে। নেলসন রেগে সেটা ছুঁড়ে ফেলে বলে, আমি কোনো মানসিক রোগী না, বুঝতে পেরেছেন? বেচারা মনের কষ্টে চলে যেতেই যাবে, তখনই নেলসনের এক জুনিয়র তাকে হাঁটু গেড়ে প্রপোজ করতে এসেছে দেখে তার সাইকিয়াট্রিস্টের দরকার হবে বুঝে নিজের ভিজিটিং কার্ডটা দিয়ে চলে যায়। মেয়েটা কলেজের সবার সামনে এভাবে নেলসনকে প্রপোজ করলেও তার যেন গায়েই লাগে না। স্যাম রেগে বলে, আরে মেয়েটাকে কিছু তো বল। নেলসন বিরক্ত হয়ে বলে, ওর হাঁটুতে ব্যথা করলে এমনিই চলে যাবে। সবাই মেয়েটাকে নিয়ে হাসাহাসি শুরু করলে মেয়েটা রেগে নেলসনকে অভিশাপ দেয় যে, তুমি আমাকে হ্যাঁ বা না কিছু একটা বলতে পারতে, তা না বলে তুমি আমাকে এভাবে অপমান করলে, একদিন তোমাকে আর একটা মেয়ের জন্য এভাবেই কান্না করতে হবে বলেই চলে যায়। ডেইজি তার শপে আসতেই তাদের এক কর্মচারী জিজ্ঞেস করে, আপনার ছেলের ভালোবাসা নিয়ে এত সমস্যা কেন? মা বিরক্ত হয়ে কান চেপে ধরে, কারণ নেলসন এখন তার ভালোবাসার ঘোর বিরোধী বয়ান শুরু করবে। তো তার লজিক হলো, কাউকে ভালোবাসা মানে তার জন্য চোখের পানি নষ্ট, ঘুম নষ্ট, খাওয়া দাওয়াও নষ্ট। এত কিছুর পর সে যখন ছেড়ে চলে যায় তখন আমরা পড়ি ডিপ্রেশনে, তারপর সোজা মৃত্যু। তাই অন্য কারো জন্য নিজের জীবন নষ্ট করে কি লাভ? নেলসনের মতে কারো কারো জন্য একে অপরের সাথে কথা বলাটাই ভালোবাসা, কারো জন্য ভালোবাসার জন্য মরে যাওয়া ভালোবাসা, কারো জন্য আয়নায় নিজেকে দেখে নিজের প্রেমে পড়াটাই ভালোবাসা। তবে এই ভালোবাসার ভিন্ন ভিন্ন সংজ্ঞার চক্করে এরা কখন যে ব্যবসায়ীদের ফাঁদে পা দেয় তা নিজেরাও বোঝে না। এই জন্যই তো ভ্যালেন্টাইন্স ডে আসলে গিফট আর চকলেট ব্যবসায়ীদের তো দীপাবলি শুরু হয়ে যায়। আসলে এই সব কিছু হলো একটা স্ক্যাম। 2 বন্ধু শত শত কপতির মাঝে পার্কে দাঁড়িয়ে এই বিশেষ গবেষণায় ব্যস্ত। তখন পার্কের সিকিউরিটি সেই পাগলকে তাড়া করলে পাগলের কুড়িয়ে পাওয়া জার্নালটা নেলসনের একটু কাছে গিয়েই পড়ে। কিছুটা দূরেই সারা নামের একটা কোরিওগ্রাফার তার ডান্স গ্রুপ নিয়ে নাচায় ব্যস্ত। নাচ শেষে সারা বের হতেই তার পায়ের ধাক্কা খেয়ে জার্নালটা ছিটকে যায়। আশেপাশে কাউকে না দেখে শুধুমাত্র নেলসনকে দেখেই তার দিকে এগোতে
বলতেই স্যাম তাকে নেলসন বলে ডেকে জিজ্ঞেস করে, তুই কি মিল্কশেক খাবি? সারা নেলসনের নাম জেনে তাকে ডেকে জার্নালটা দিয়ে বলে, আপনার বইটা পড়ে গেছে। নেলসন জার্নালটা দেখে কিছু বলার আগেই ঝুম বৃষ্টি নামে। সারা দৌড়ে সেখান থেকে চলে যায়। বৃষ্টির জন্য নেলসনও আর কথা না বাড়িয়ে জার্নাল নিয়েই বাড়ি ফিরে আসে। লিফটে ওঠার জন্য লিফটের বাটন ক্লিক করতেই দেখে ভয়ানক এক দৃশ্য। জেসন এক মেয়েকে কিস করছে। বেচারা নেলসন ইয়াক বলে চোখ বুঝতেই কিছু ফ্ল্যাশব্যাক দেখে। এখান থেকে বের হয়ে জেসন আর তার গার্লফ্রেন্ড হাঁটতে বের হলে মেয়েটার এক্স বয়ফ্রেন্ড এসে ঝামেলা শুরু করবে। জেসন রেগে তাকে ধাক্কা দেয়। সাথে সাথেই ছেলেটা পাশের দোকান থেকে চাকু নিয়ে জেসনের দিকে তেড়ে আসে। অদ্ভুত এই দৃশ্য দেখে বেচারা রীতিমতো শকড হয়ে যায়। জেসন ভালোবাসার ঘোর বিরোধী ভাইকে এভাবে দাঁড়াতে দেখে ভয়ে ভাইয়ের কাছে এসে বলে, দয়া করে গার্লফ্রেন্ডের সামনে আমার প্রেস্টিজটা পাংচার করো না, তুমি কিছু দেখোনি, ঠিক আছে? বলে গার্লফ্রেন্ডকে নিয়ে দে দৌড়। নেলসন এখনো শকে বাসায় ফিরে গোসল করে ডেইজি মার্টে আসতেই মা রেগে বলে, এক ছেলে তো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এক ছেলে বৃষ্টিতে ভিজে গোসল করে এসে ঠান্ডা পানি পান করছে, যেন জ্বর হয়ে বিছানায় পড়ে থাকে, আর এই দোকানটা গোল্লায় যায়। তারপর আমাদেরকে রাস্তায় ভিক্ষা করতে হবে। ভিক্ষার কথা মনে পড়তেই নেলসনের মনে পড়ে যায় জেসনের কথা। জলদি মা থেকে জেসনের লোকেশন নিয়ে চলে আসে ফুড কার্নিভালে। সেই ছেলেটা জেসনকে চাকু মারতেই যাবে, নেলসন তার আগেই এসে ছেলেটাকে মেরে রাস্তায় ফেলে দেয়। সাথে সাথেই তার দলবল এসে জোরে চিৎকার করতেই দেখে তারা জেসনকে মারবে কি তার আগেই নেলসন জেসনের গালে কষে এক চর বসিয়ে বলে, বুড়ি মাটা দোকানে সারাদিন কাজ সামলাতে সামলাতে বেহুশ হয়ে যাচ্ছে, আর তুই প্রেম করে বেড়াচ্ছিস? তোকে কি এই বলদগুলো থেকে মার খাওয়ার জন্য এত বড় করেছি? পেছন থেকে একজন এসে বলে, আপনি কি আমাদেরকে বলদ বলে অপমান করলেন? নেলসন বলে, দাঁড়ান, আগে পারিবারিক সমস্যাটা মিটিয়ে নি, তারপর কথা বলছি। রেগে জেসনকে নিয়ে হাঁটা দিতেই দেখে তার সাথে গার্লফ্রেন্ডও আসছে। রেগে তাকে জেসনের হাত ছেড়ে বাড়ি যেতে বলে। সে কান্না করতে করতে জেসনের হাত শক্ত করে ধরে। নেলসন এবার রেগে আগ দিয়ে মারার ভয় দেখিয়ে বলে, হাত না ছাড়লে কিন্তু তোমার বাবাকে ডেকে আনবো। মেয়েটা কান্না করতে করতে হাত ছেড়ে দেয়। বেচারা জেসনও কিছুই বলতে পারে না। দুই ভাই আরামে হাঁটছিল। তখনই একজন এসে নেলসনের পিঠে জোরে এক বাড়ি দিয়ে বলে, ফ্যামিলি ড্রামা অনেক হয়েছে, এবার হবে আসল ফাইট। নেলসন রেগে জেসনকে ধরে সবকটাকে মারতে থাকে, আর কেউ মারতে গেলেই জেসনকে আগিয়ে দেয়। বেচারা জেসন মার খেয়ে ব্যথায় কাকিয়ে উঠলে নেলসন বলে, এখন কেমন লাগছে বাছা? তোর এই ফালতু প্রেমের চক্করে আমাকেও তুই মার খাইয়েছিস, এটা তার বদলা। তখনই সবাই তাদেরকে ঘিরে ধরলে নেলসন জেসনকে বলে, গিয়ে বাইক রেডি কর। এরপর সবকটাকে ধরে উত্তম মাধ্যম দিতে থাকে। মাঝে আবার মোবাইল বের করে সেলফি ক্যামেরায় দেখে নেয় তার চেহারায় কোনো দাগ হয়েছে নাকি। মানে দুনিয়া গোল্লায় যাক, চেহারায় কোনো দাগ লাগা যাবে না। এই সুযোগে সবাই তাকে ধরে আটকে ফেলে সেই এক্স বয়ফ্রেন্ড তাকে যাবে। তখনই পুলিশ চলে আসলে সবাই তো ভয়ে দে দৌড়। নেলসন এই সুযোগে এক পুলিশ অফিসারকে কাতুকুতু দিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচে। বেস্ট ফ্রেন্ড স্যামকে এই কথা শেয়ার না করলে আবার হয় নাকি? কিন্তু কোনো সুস্থ মানুষ এমন অস্বাভাবিক কথাকে বিশ্বাস করবে? তাই স্যাম নেলসনের পাওয়ারের চাক্ষুষ প্রমাণ দেখতে চলে আসে বিচে, যেখানে আনাচে কানাচে শুধু কপট আর কপতি বসা। স্যাম দুজনের হাবভাব দেখে বুঝে যায় এরাই হবে নেলসনের গিনিপিগ। হয় ঠিক তাই, যেই না দুজন কাছাকাছি আসে অমনি নেলসন দেখে সিনেমা হলে রাঘব হেমাকে বিগ স্ক্রিনে প্রপোজ করে। কয়েকদিন পরে রাঘব হেমার বাসায় গিয়ে প্রস্তাব নিয়ে গেলে হেমার বাবা তো রাজি হয় না, উল্টা হেমাও বাবার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে সম্পর্ক শেষ করে দেয়। আর বেচারা রাঘব পাগলের মতো কান্না করতে থাকে। স্যাম এসব শোনার পরও বিশ্বাস না করলে নেলসন এবার রেডিও জকি সেজে এই লাভ বার্ডসদের ইন্টারভিউ নিতে গিয়ে জিজ্ঞেস করে, আপনাদের মধ্যে কে প্রথমে প্রপোজ করেছিল? হেমা বলে, রাঘব আমাকে সিনেমা হলের বিগ স্ক্রিনে প্রপোজ করেছিল। রাঘব বলে, সামনের সপ্তাহে হেমা জন্মদিন, সেদিন আমি হেমার বাবাকে সারপ্রাইজ দিয়ে হেমার বিয়ের কথা জানাবো। স্যাম তাদের ফিউচার বলতে গেলে শয়তান নেলসন তাকে থামিয়ে দুইজনকে অভিনন্দন দিয়ে চলে আসে। মানে ভালোবাসার দুশ্মন নেলসন কোনো দিনও ভালো হবে না। পরের দিন শপে স্যাম বলে, তোর এই সুপার পাওয়ার দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মানুষ যেমন হাত দেখে ভবিষ্যৎবাণী করে, তুই কপত কপতিকে কাছে আসতে দেখে তাদের কিস
অ্যাস্ট্রোলজার হয়ে যাবি, কি বলিস? নেলসান বলে, যেই নেলসান ভালোবাসা সহ্যই করতে পারে না সে নাকি আবার এসব করে বেড়াবে। তার বুদ্ধি তো আসলে অন্যদিকে, মানে সে সবাইকে আলাদা করার কাজটা করবে, মানে লাভ স্টোরি ভেঙে দিবে। পরের দিন থেকে কপত কপতি একসাথে দেখলেই কখনো মেয়ের বাবাকে ডেকে দেখিয়ে তাদের মার খাইয়ে আলাদা করে, তো কখনো কোনো কাপল তার দোকানে আসলে তাদের কেনা জিনিস নিজে খেয়ে দোকান থেকে বের করে দেয়। একদিন সে দেখে দুইজন আজ রাতে পালানোর প্ল্যান করছে, তাই সে ইচ্ছা করে ছেলেটার বাইক ফেলে দেয় যেন আর পালাতেই না পারে, আর মেয়ের পরিবার তাদের আলাদা করে দেয়। চিন্তা করা যায় এ কোন লেভেলের শয়তান। এদিকে সারা তার ডান্স একাডেমির প্রসপেক্টাস বিলিয়ে স্টুডেন্টদেরকে এক করছে। এভাবেই সব লাভারদের আলাদা করে নেলসান তৃপ্তির হাসি হাসে। কিন্তু এত পাপ করে কি আর শান্তিতে ঘুমানো যায়? চোখ বুঝতেই ভাঙা হৃদয়ের সেই প্রেমিক প্রেমিকাদের কান্না তার কানে বাজতে থাকে। বিরক্ত হয়ে স্যামকে কল দিলে স্যাম বলে, এই সমস্যার একটাই সমাধান, আমার বাবার কাছে যেতে হবে। আর কোনো উপায় না পেয়ে পরের দিনই দুই বন্ধু স্যামের বাবা মানে সাইকিয়াট্রিস্ট থিরুবার কাছে আসলে থিরুবা বলে, কে যেন বলেছিল জীবন একটা গোল চক্রের মতো, আমাকে সেদিন অপমান করে বলেছিলে তুমি কোনো রোগী না, আর আজ ঠিকই এখানে রোগী হয়েই আসতে হলো। তা বলো কি সমস্যা তোমার? পুরো ঘটনা শুনে অনেক ভেবে চিনতে থিরুবা বলে, তোমাকে আগে ভেবে বের করতে হবে এই সব সমস্যার শুরু হয়েছিল কোথা থেকে। অনেক অনেক আরো অনেক ভাবনার পরে একদিন নেলসান যখন বারান্দায় দাঁড়িয়েছিল তখন জেসান এসে জিজ্ঞেস করে, আমি মিল্কশেক আনতে যাচ্ছি, তোমার লাগলে আগেই বলো, পরে আমারটা কে নিলে কিন্তু সেটাই আমি থুতু দিয়ে দিব। কে শোনে কার কথা? সে উল্টা জেসানকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে। মিল্কশেকের কথা শুনতেই নেলসানের মনে পড়ে যায় সেদিন পার্কে স্যাম যখন মিল্কশেক অর্ডার করছিল তখন একটা মেয়ে তাকে একটা বই দিয়েছিল, সেই বই ছোঁয়ার পর থেকেই এত ঝামেলা। তারপর আর কি, নেলসান সুন্দর করে বইটা তুলে নিচের ডাস্টবিনে ফেলে দেয়। ডাস্টবিনের ময়লা নেওয়ার সময় সেই বইটা আবারও নিচে পড়ে যায়। ওয়াচম্যান বইটা পড়ে থাকা জায়গা দেখে অনুমান করে এটা নেলসানের রুম থেকে পড়েছে, তাই সে সুন্দর করে ডেইজি আর জেসনকে দিয়ে দেয়। নেলসান দোকানে এসে কাউন্টারে সেই বই দেখে রেগে সেই বই আর এক ডেলিভারি ম্যানের ব্যাগে ঢুকিয়ে দেয়। সেই ডেলিভারি ম্যান যখন বইটা সাইডে রেখে খেতে বসে তখন এক কুকুর সেই বই নিয়ে ডেইজি মার্টের সামনে ঘুমিয়ে থাকে। কুকুরটা চলে গেলে দোকানের এক কর্মচারী মনে করে এটা জরুরি কোনো বই, তাই সে তার কাছেই রেখে দেয়। নেলসানকে কাউন্টারে কিছু একটা খুঁজতে দেখে সে এবার সেই বই নেলসানকে দিয়ে দেয়। নেলসান আর স্যাম রেগে সেই বই সমুদ্রে ফেলে দেয়। কিন্তু কিন্তু অবাক করার বিষয় হলো সেই বই অলৌকিকভাবে উড়ে এসে স্যামের ঘাড়ের উপরে পড়ে। বেচারা তো ভয়ে দেদর। আর নেলসান রেগে সেই বই নিয়ে আসে থিরুবার কাছে। সব কাহিনী শুনে থিরুবা সুন্দর করে বইতে আগুন ধরিয়ে ওয়াশরুমে চলে যায়, কিন্তু ওয়াশরুম থেকে ফিরে দেখে ফ্লোর পুড়ে গেলেও বইটা এখনো অক্ষত। তিন বেচারা ভয়ে এবার এক পণ্ডিতের কাছে এসে এই বই খোলার জন্য সাহায্য চায়। পণ্ডিত গণনা করে বলে সব ঘটনার একটা কারণ আছে, তবে এই বই একটা সামান্য বস্তু। তুমি যদি তোমার সমস্যার সমাধান চাও তাহলে এই বই তোমাকে যে দিয়েছে তাকে খুঁজে বের করতে হবে। এরপর থেকে নেলসান রোজ সকালে পার্কে গিয়ে সারাকে খুঁজতে থাকে, কিন্তু সারার কোনো খোঁজ নেই। ত্যক্ত বিরক্ত হয়ে বেচারা যখন রুমাল দিয়ে মুখ ঢেকে শুয়েছিল হঠাৎ একটা কাগজের প্লেন উড়ে এসে তার মাথার কাছে পড়ে। সেটা খুলে দেখতেই দেখা যায় আরে এটা তো সারার ডান্স একাডেমির প্রসপেক্টাস। সারার একাডেমিতে তখন নাচের প্র্যাকটিস শেষে সারার এক স্টুডেন্ট রক্সি ফিল্মের স্টাইলে নেচে প্রপোজ করে, আর বাকিরা তখন ভিডিও করতে ব্যস্ত। ক্যামেরার সামনে রক্সি রিং নিয়ে সারা তাড়াতাড়ি সবাইকে বিদায় দিয়ে খুবই বিনয়ের সাথে রক্সিকে বলে, আমি কি এখন তোমাকে রিজেক্ট করতে পারি? আসলে সবার সামনে তোমাকে মানা করে তোমার মনটা ভাঙতে চাইনি, তাই আংটিটা নিলাম। রক্সি বেচারা কান্না করতে করতে বের হতে গেলে সারা হেসে বলে, ফ্রেন্ডশিপকে কেউ লাভ ভাবে নাকি, বোকা কোথাকার, কাল আবারও নাচ শিখতে এসো কিন্তু। সারার এত মোলায়েম ব্যবহার দেখে নেলসান হা হয়ে তাকেই দেখতে থাকে। থিরুবা তখন সারাকে বলে, নেলসান কাল থেকে এখানেই নাচ শিখবে, পেমেন্টটা করে দিয়েছি। সারা চলে গেলে নেলসান সারার ছবি দেখে মিটি মিটি হাসতে থাকে। পাশ থেকে থিরুবা বলে, সব টাকা আমি দিয়ে দিয়েছি, তোমার কাজ হলো তোমার সমস্যার আসল কারণটা খুঁজে বের করা, ঠিক আছে? যে জানে না অ আ ক খ সে নাচ শিখতে গেলে ঠিক কি হতে পারে? প্রথম দিনেই সামান্য পা নাড়ানোর একটা স্টেপ সেটাই বেচারা করতে পারছে না। এটা দেখে সারা বলে তার পা নাড়ানো ঠিক না হওয়া পর্যন্ত তাকে সারাদিন এভাবেই লেফট রাইট করতে হবে। নেলসান তো আবার আমার মতো ফাঁকিবাজ স্টুডেন্ট
স্টুডেন্ট, তাই সারাকে দেখতেই পা নাড়ায় আর বাকি সময় তার ওই সুপার পাওয়ার কারণটা খুঁজতে থাকে। প্রথম দিন বেচারার পা নাড়াতে নাড়াতে এমন অবস্থা হয় যে কোনো রকমে খুঁড়িয়ে বাড়ি পৌঁছায়। পরের দিন শুরু হয় আরেক নতুন স্টেপ শেখার কাজ, আর এই আনারিকে সারা নিজেই শেখাতে থাকে। কিন্তু অনভিজ্ঞ লোক নাচ শিখতে গেলে কি হতে পারে আপনারাই বলুন। এই নেলসন নিজে নাচ তো পারেই না, উল্টো সারার পায়ে কতগুলো যে লাথি দেয় তার তো ইয়ত্তাই নেই। এভাবে লাথি গোতা দিয়ে তার জীবন চলতে থাকে। তবে সারার কাছাকাছি আসার পর থেকে সে তার আসার আসল কারণটা ভুলে নিজের অজান্তেই সারার প্রেমে হাবুডুবু খেতে ব্যস্ত। দোকানে একা আছে ভেবে নব্য প্রেমে হাবুডুবু খাওয়া নিব্বার মতো নাচতে থাকে। জেসানকে দেখতেই নিজেকে সামলে মিটি হাসতে শুরু করলে জেসান বোকার মতো তাকিয়ে ভাবে তার পাথর হৃদয়ের ভাইয়ের মুখে হাসি এই নবম আশ্চর্য কিভাবে হলো। পরের দিন সকালে ডান্স ক্লাসে আসতেই থিরুবা কল দিয়ে বলে, বাবা তোমাকে আমি এত টাকা খরচ করে নাচ শিখে কম্পিটিশনে জিততে নয়, বরং তোমার সমস্যার কারণ খুঁজতে পাঠিয়েছি, সেটা আবার ভুলে যেও না। নিজের উদ্দেশ্য ভালো করে মনে করে নেলসন ভিতরে আসতেই দেখে সারা কম্পিটিশনের পোস্টার লাগাচ্ছে। নেলসন জিজ্ঞেস করে, তা তোমার কম্পিটিশন কবে? সারা বলে, তোমার না, বলো আমাদের, কারণ এই কম্পিটিশনে তুমি আমার সাথেই নাচবে। আসলে এটা হলো বিগিনারদের ডান্স কম্পিটিশন, যেখানে তোমার মতো আনারিরা নাচবে। নেলসন অবাক হয়ে জিজ্ঞেস করে, এখানে গিয়ে তোমার কি লাভ? সারা বলে, আরে আমার নাচ দেখলে সবার ভালো লাগলে ফ্রিতে প্রমোশন হয়ে যাবে, তখন আমার এই একাডেমিতে অনেক স্টুডেন্ট আসবে, আর এই নভেম্বরের 10 তারিখে কম্পিটিশন। নেলসন মনে মনে বলে, ততদিন কি আর আমি থাকবো নাকি? বলেই সারাকে হ্যাভি ভাব দেখিয়ে বলে, এবার শুধু আমার চমৎকার দেখবে। এই চমৎকার দেখাতে গিয়ে নাচের মধ্যেই সারাকে ঘোরাতে গেলেই তার হাত এমন মোচড় দেয় যে বেচারির নরম হাত একদম মচকেই যায়। এটা কিছু হইল? হাসপাতাল থেকে ব্যান্ডেজ করিয়ে বের হয়ে সারা বলে, তোমার জন্য আমি 1 সপ্তাহ প্র্যাকটিস করতে পারবো না। নেলসন মনে মনে যে খুশি হচ্ছে সারা সেটা খুব ভালো করেই বোঝে। দুজন এবার এক ক্যাফেতে আসলে নেলসন সারাকে পার্কের কথা মনে করানোর জন্য জিজ্ঞেস করে, বলতো আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? সারা বলে, ডান্স একাডেমিতে। বেচারার মনটাই এবার খারাপ হয়ে যায়, তাই সাইডে গিয়ে থিরুবাকে কল দিয়ে বলে, ওর তো পার্কের কথা মনেই নেই, তাহলে ওই বইয়ের বিষয়ে কিভাবে জিজ্ঞেস করব? থিরুবা বলে, তোমার এখন সারাকে আরো সময় দিতে হবে, হয়তো তাহলে ওর কিছু একটা মনে পড়ে যাবে। কি আর করার, বেচারা সারার কাছেই ফিরে আসে। কথায় কথায় সারা নেলসনের মিউজিক ব্যান্ড সম্পর্কে জানতে পারলে জিজ্ঞেস করে, তোমার ব্যান্ড এলাকায় এত ফেমাস, অথচ আমি ওই এলাকায় থেকেও তোমার বিষয়ে কখনোই শুনিনি কেন? নেলসন বেচারা লজ্জা পেয়ে গেলে সারা তার ইনস্টা আইডি চেয়ে নেয়। আইডিতে মাত্র 199 ফলোয়ার দেখে না শীতকালে নেলসন হ্যাপি ভাব নিয়ে বলে, এটা আমার কষ্টে অর্জিত ফলোয়ার, কোনো বট দিয়ে করিনি। আইডিতে মায়ের ছবি দেখে সারার বেশ ভালোই লাগে। সেও হয়ে যায় নেলসনের 200তম ফলোয়ার। নেলসন সারাকে বাসায় নামাতে আসলে সারা তাকে বাসার ভেতরে আসতে বলে। সারা এবার নেলসনের জন্য চা বা কফি আনতে গেলে নেলসন এই সুযোগে এই আশায় সারা ঘরের আনাচে কানাচে খুঁজতে থাকে যদি কোনো ক্লু পাওয়া যায়, কিন্তু তেমন কিছুই পায় না। তাই দুইজন বাইরে ডিনার করতে আসে। নেলসন খেতে খেতে হঠাৎ বলে, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? একদম সত্যি সত্যি উত্তর দিবে। সারার মনে তো লাড্ডু ফুটতে থাকে, কারণ সে অলরেডি নেলসনকে পছন্দ করে। কিন্তু আনরোম্যান্টিক নেলসন তাকে হতাশ করে দিয়ে জিজ্ঞেস করে, তুমি যদি কাপলদেরকে দেখে জানতে পারো ভবিষ্যতে তারা আলাদা হয়ে যাবে, তখন কি করবে? সারা মন খারাপ করে বলে, এটা তোমার জরুরি কথা, কি আর করব, তাদেরকে মিলিয়ে দিব। আর এটাকে তো বলা হয় সুপার পাওয়ার। এমন পাওয়ার পেলে আমার তো খুবই ভালো লাগতো, তোমার চেহারার মতো এমন বিরক্তি প্রকাশ করতাম না। নেলসন এবার নিজেই চিন্তায় পড়ে যায়, তাহলে কি সে এতদিন ভুল কাজ করে এসেছে? তখনই তাদের পাশে এক কাপল কাছাকাছি আসছে দেখে সারা নেলসনকে তাকাতে বলে। নেলসন ভয়ে সেদিকে তাকাই না, কারণ তাহলে আবারও সে একটা ভীষণ দেখবে। কিছুক্ষণ পরেই জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। দুইজন যাত্রীর ছাউনিতে দাঁড়ায়। নেলসন বিরক্ত হয়ে বলে, বৃষ্টি দেখলে আমার বিরক্ত লাগে। সারা বিড়বিড় করে বলে, এ কেমন মানুষ কে জানে, বৃষ্টি পছন্দ করে না, কাপলরা কাছাকাছি আসলে তাকাতেই পারে না। নেলসন
নেলসন এই কিস শব্দটায় এত বিরক্ত যে সারাকে এটা নিয়ে কোনো কথা বলতেই মানা করে, কারণ এর জন্যই তার জীবনের এত ঝামেলা। সারা জিজ্ঞেস করে, কেন? জীবনে এত মেয়ে এসেছে যে এই কিসের নাম শুনলেই বিরক্ত লাগে, তাই না? তা তোমার ফার্স্ট কিস কিভাবে হয়েছিল? নেলসন মুচকি হেসে বলে, 2020-এর আগস্ট মাস, রাত 8টা বাজে। তার জন্য আমি ভাসান্ত নগরে অপেক্ষা করছিলাম। যেই না আমি তাকে প্রথম দেখলাম, এক লাফে তার উপরে উঠে লেবুর উপর দিয়ে টায়ার চালিয়ে ট্যাঙ্কি জড়িয়ে কিস করে দেই। কি ভাবছিলেন নেলসন কোনো মেয়ের কথা বলবে? জি না, সে এতক্ষণ তার হান্টারের কথা বলছিল। সারা রেগে বলে, আর একটা কথা বললে তোমাকে লাথি দিয়ে ফেলে দিব। আমি কোনো মেয়ের কথা বলছিলাম। নেলসন বলে, এমন কোনো মুহূর্ত আমার জীবনে এখনো আসেনি। সারা বলে, আমার জীবনেও আসেনি, তবে কোনোদিনও হলে সেটা হবে তুমি, মানে তোমাকে সবার আগেই শেয়ার করব। বলেই এমন এক রোমান্টিক লুক দেয় যে নেলসন তো হা হয়ে তাকে দেখতেই থাকে। এরপর কি হয়েছিল বলেন তো? জি, নেলসন আবারও তার অজান্তে ভালোবাসা জোয়ারে ভাসতে থাকে। রাতভর সারার সাথে ফোনে আড্ডা, দিনে 2 পাগল ঘুরে ঘুরে বেড়ায়, আর তাদের গল্প যেন ফুরাই না। সারা একদিন ডেইজি মার্টে আসলে নেলসনকে দেখে পাত্তা না দিলে নেলসন তার পিছনে পিছনে বাস্কেট নিয়ে ঘোরে, আর সারা মুচকি মুচকি হাসতে থাকে। তবে পাথর হৃদয়ের নেলসনের মুখে হাসি। এক মেয়ের পিছু পিছু ঘোরা, এগুলোর কোনোটাই মা আর ছোট ভাই জেসানের নজর এড়ায় না। তবে নেলসন কি এত সহজে ধরা দিবে? সে আগের মতোই শক্ত হৃদয়ের হওয়ার ভান করে তাড়াতাড়ি সটকে পড়ে। একদিন চার্চে এসে সারা নেলসনকে বলে, জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আমি চার্চে এসে প্রে করি। কয়েকদিন পরে ডান্স কম্পিটিশন, তাই সারা বাবার সাথে নেলসনকে পরিচয় করিয়ে দিয়ে তাদের নাচের প্রোগ্রেস দেখায়। আর বাকি সময় সারা নেলসনের ব্যান্ড গ্রুপে এসে তার গানের তালে নাচতে থাকে। এভাবেই দুইজনের এই এক সপ্তাহ জাদুর মতো কাটতে থাকে। কিন্তু সুখ তো আর বেশি দিন টেকে না। তেমনি থিরুবা একদিন শপে এসে বলে, কতবার কল দিচ্ছি, তুমি ধরছই না, তাই বাধ্য হয়ে এখানে আসলাম। নেলসন রেগে বলে, বাসায় গিয়ে কল করেন তো। থিরুবাও কি কম নাকি? সেও সেখানে দাঁড়িয়েই কল করে বলে, তোমার সমস্যার সমাধান পেয়ে গেছি। কাল আমার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল, তার কাছ থেকে বহু আগে 500 টাকা ধার নিয়েছিলাম, তাই সে সেই টাকার জন্য আমাকে নানা রকমের কথা শোনালো। তখন আমি বিরক্ত হয়ে তাকে সেই টাকা ফেরত দিয়ে দিলাম। ব্যাস, সব সমস্যা সমাধান হয়ে গেল। তার মানে তোমাকে এখন এই বইটা ওই মেয়েটাকে ফেরত দিতে হবে। ব্যাস, সমস্যার সমাধান। সারার সাথে আর দেখা হবে না, এটা ভাবতেই নেলসনের অনেক খারাপ লাগে। রাতে রেডি হতে হতে এটাই ভাবতে থাকে যে সে কি করবে। তবে কি ভেবে যেন বইটা না নিয়েই বাইকের চাবি নিয়ে বের হয়। মার্কাস তখন বাইরেই দাঁড়িয়ে আছে। সিকিউরিটি গার্ড এসে বলে, আপনার পরিবারের সবাইকে কল দিয়েছি, তারা কেউই আপনার সাথে দেখা করতে চায় না। তখনই নেলসন পাশ থেকে বাইক নিয়ে যায়। বাবাকে দেখেও সে না দেখার ভান করে চলে যায়। ছেলের এমন আচরণে মার্কাসের খুবই কষ্ট হয়। কিছুক্ষণ পর নেলসন সারার সাথে একটা বিয়েতে আসে। সারা বলে, জানো এরা গত 16 বছর ধরে রিলেশনে আছে। এত বছর ধরে ওরা একে অপরের ভালো খারাপ সুখ দুঃখ সব দেখেছে। তারপরও এরা একে অপরকে এতটা ভালোবাসে যে আজীবন থাকার জন্য ওয়াদা করছে। আমার নজরে এটাই পৃথিবীর বেস্ট লাভ স্টোরি। জানো, আমি এদের মতো লাভ ম্যারেজ করতে চাই। বলেই নেলসন আর সারা একে অপরের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। নেলসন নিজেকে সামলে চোখ সরাতেই দেখে কলেজের সেই মেয়েটা তাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সেদিনের ব্যবহারের জন্য নেলসনের খুবই খারাপ লাগে, তাই সে মেয়েটাকে ইশারায় সরি বলে দেয়। মেয়েটা হেসে পাশে সারার দিকে ইশারা করে বলে, তোমাদের খুব মানিয়েছে, বেস্ট অফ লাক। নেলসন খুশি মিশানো লজ্জায় হাসতে হাসতে সামনে তাকায়। তখনই বিয়ে পড়ানো শেষে ফাদার গ্রুম আর ব্রাইডকে কিস করতে বলে। তারা কিস করতেই নেলসন তার ভিশনে দেখতে পায় কয়েক বছর পর এদের একটা মিষ্টি মেয়ে হবে। সেই মেয়ের সামনেই তারা পশুর মতো লড়াই করছে আর একে অপরকে দোষ দিচ্ছে, আর শেষমেশ একে অপরকে ডিভোর্স দিয়ে মা মেয়েকে নিয়ে চলে যায়। আর মেয়েটা বাবার জন্য কান্না করতে থাকে। নেলসনের এবার খুবই খারাপ লাগে, কারণ তার বারবার বাবা আর মায়ের ডিভোর্সের কথা মনে পড়ে যায়। আসলে দুনিয়ায় কোনো সম্পর্কই পারফেক্ট হয় না। রাতে মন খারাপ করে স্যামকে বলে, আমার মনে হচ্ছে আমার সুপার পাওয়ারের সত্যটা সারাকে না জানানোটা একটা অপরাধ। স্যাম বলে, তোকেই আমি সব বলতে মানা করেছিলাম, এখন মনে হচ্ছে তুই ঠিকই বলছিস। অনেক সাহস জোগাড় করে নেলসন সারার কাছে সেই বই নিয়ে আসে, কিন্তু সারা আগে থেকে কোথায় যেন যাওয়ার জন্য
দেরি হয়ে আছে। নেলসন বইটা দিতেই সে বইটা রেখে বলে, জলদি চলো তো, দেরি হয়ে যাচ্ছে। নেলসন আর কিছুই বলতে পারে না। কিছুক্ষণ পরেই তারা একটা বিচে আসে। সারা বলে, আমরা সব সময় আমাদের একাডেমিতে নিজেদের কমফোর্ট জোনে প্র্যাকটিস করি, কিন্তু কম্পিটিশন মানে সেখানে অনেক মানুষ থাকে, তাই আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুত করতে আমরা আজ 500 লোকের সামনে নাচবো বলে নেলসনকে নিয়ে ঘুড়ি উড়ানোর ফেস্টিভ্যালে আসে। নেলসন বলে, আমি আজ তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সারা বলে, আমিও একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তবে তার আগে নাচতে হবে বলেই গান চালু করে হাত বাড়ালে নেলসন ইতস্তত করছে দেখে সারা নেলসনকে শান্ত করিয়ে চোখ বুঝতে বলে। সারার কথা মতো নেলসন চোখ বুঝতেই অনুভব করে সে আর সারা নতুন জাদুর এক দুনিয়ায় চলে এসেছে। সেখানে শুধুই সে আর সারা আছে। দুইজন দুজনের মধ্যে হারিয়ে নাচতেই থাকে, যেন আজ তারা দুনিয়ার সব চিন্তা একদম ভুলেই গেছে। নেলসন নিজেকে সারা থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সারার মধ্যে কি এক আজব জাদু আছে যেটা বারবার তাকে সারার দিকেই টেনে নেয়। নাচার শেষ হতেই দুইজন এতটা কাছে চলে আসে যে কোনো কিছু না ভেবেই সারা নেলসনকে কিস করে। ব্যাস, সাথে সাথে নেলসন তার বিছানা দেখে সেই বইয়ের লক একা একাই খুলে গেছে। লাল বেলুন ফেটে যাওয়ায় একটা বাচ্চা কান্না করছে। পর মুহূর্তেই নেলসনের হাতে রক্ত, একটা আলো ভরা বিল্ডিং, আর এরপর নেলসন একটা কবরের সামনে বসে কান্না করছে। আর সেই কবরটা আর কারণ নয়, বরং সারার। এমন ভয়ানক এক ভিশন দেখে নেলসন একদম শকড হয়ে যায়। আশেপাশের সবাই তাদেরকে দেখে হাততালি দিতে থাকে, আর নেলসন তখন দ্বিধায় পড়ে যায়। কিছু না বুঝতে পেরে সারাকে সেখানে ফেলে ভিড় ঠেলে দৌড়ে কোন রকমে বের হয়ে আসে। সারা হতবাক হয়ে নেলসনের দিকে তাকিয়ে থাকে, তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। নেলসন দৌড়ে এসে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সারার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভেবে কান্না করতে থাকে, কারণ আর কয়েকদিন পরেই সারা মারা যাবে। এই ভয়ানক সত্য সে কোনোভাবেই মানতে পারছে না। নিজেকে কোন রকমের সামলে সে দৌড়ে সারার ডান্স একাডেমিতে সেই বইয়ের কাছে এসে খুলতেই দেখে এই ভাষা তার পক্ষে বোঝা সম্ভব না। উপায় না পেয়ে চলে আসে থিরুবার কাছে। থিরুবা অনেক ভাবসাব নিয়ে উল্টা করে বইটা পড়ে বলে, এই বইয়ের ভাষা বুঝতে আমাদেরকে তাঞ্জাভুরে যেতে হবে। ব্যাস, যেই ভাবা সেই কাজ। তিনজন চলে আসে ইতিহাসের প্রফেসর পরমের বাসায়, কিন্তু সারাদিনের অপেক্ষার পরও যখন পরমের দেখা মেলে না, তখন থিরুবা পরমের পিয়ের কাছে অনেক অনুরোধ করে বলে, আমরা সেই সুদূর চেন্নাই থেকে এসেছি, দয়া করে এভাবে ফিরিয়ে দিবেন না। লোকটা বইটা নিয়ে বলে, আমি স্যারকে দেখাবো, আপনি আপনার নম্বর দিয়ে যান। থিরুবাও তার নম্বর দিয়ে চলে যায়। রাতে পরম লাইব্রেরিতে এসে পুরনো আমলের এমন এক বই দেখে তাড়াতাড়ি বইটা খুলে পড়তে থাকে। কিছুক্ষণ পরেই থিরুবাদেরকে ডেকে বলে, তোমরা নিশ্চয়ই জানতে চাও যে এই বইতে কি লেখা আছে। সবাই হ্যাঁ বলতেই পরম বলে, রাজা আলালা, সেনধান আর আল্লির ঘটনা বলে। স্যাম হতবাক হয়ে বলে, এমন গল্পে আমরা কিভাবে বিশ্বাস করব? পরম বলে, দাঁড়াও, এখনো আমার গল্পটা শেষ হয়নি। সেনধানের এই অভিশাপের পরে আলালা রাজা দুনিয়া জয়ের স্বপ্ন নিয়ে নতুন রাজ্যে যেতেই রাজকুমারী পন্নিথা ভাল্লির রূপ আর গুণে মুগ্ধ হয়ে যায়। পন্নিথা ভাল্লির ভালোবাসা পেয়ে সে অবাক হয়ে ভাবে, ভালোবাসা তার কঠোর হৃদয়কে কতটা শান্ত আর নির্মল করে দিয়েছে। এ যেন আজব এক ব্যথা আর সুখ। তাই হৃদয়ে সবটুকু ভালোবাসা নিংড়ে আলালা পন্নিথা ভাল্লিকে তার ভালোবাসার কথা বলে। পন্নিথা খুশিতে অভিভূত হয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই তার নিথর দেহ মাটিতে পড়ে যায়। পন্নিথার এমন মৃত্যু আলালা কোনোভাবেই মানতে পারে না। মনের কথা বলার কারণে পন্নিথাকে এভাবে মৃত্যু যন্ত্রণা পেতে হয়েছে, এটা ভেবেই আলালার অনেক কষ্ট হয়। তখনই তার মনে পড়ে যায় সেনধানের দেওয়া সেই অভিশাপের কথা। তার আর বুঝতে বাকি থাকে না, সে যতবারই জন্ম নিক না কেন সেনধানের অভিশাপ থেকে সে কোনোভাবেই মুক্ত হবে না। তাই সেনধানের সেই ডায়েরি খুঁজে সেটা বুকে আগলে তার রাজ্য অন্য রাজ্যকে দান করে সকল প্রজার রাগ আর অভিশাপ নিয়ে রাজ্য ত্যাগ করে চলে আসে বিশাল সমুদ্রের পারে। হাতে সেই ডায়েরি বুকে পুণ্যের জন্য অগাধ ভালোবাসা নিয়ে সমুদ্রের গভীরে চলতে চলতে নিজেকেই শেষ করে দেয়। পরম বলে, এতদিন এই গল্প শুধুমাত্র লোকমুখেই শুনেছি, কিন্তু নেলসন তোমাকে দেখে বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে এটা আসলেই সত্য কথা। স্যাম জিজ্ঞেস করে, এই অভিশাপ শেষ করার কি কোনো উপায় নেই? এর চক্করে তো একটা নিরীহ মেয়ের জীবন যাবে। পরম বলে, সেনধান
আলালাকে অভিশাপ দিয়ে গেছে, সে যতবারই জন্মাক না কেন তাকে তার পাপের সাজা পেতেই হবে। আর তুমি শুধু ওই একটা মেয়ের কথাই ভাবছো। এতদিন যেই নেলসন কতগুলো মানুষের হৃদয় ভাঙলো তাদের কথা কখনো ভেবে দেখেছো? হতাশ হয়ে এই তিনজন চেন্নাইয়ের পথে রওনা দেয়। তুরিভা জিজ্ঞেস করে এরপর কি করবে ভাবছো? নেলসন মন খারাপ করে বলে ওকে ভালোবাসায় বন্ধ করে দিব বলে উদাস হয়ে বাইরে তাকায়। এটা কি আদেও সম্ভব? সারা নেলসনকে বারবার কল করলেও নেলসন তার কল কেটে দিচ্ছে। এটা দেখে সারার অনেক মন খারাপ হয়। বাবা বলে আমি অনেক আগেই বুঝে গিয়েছি, তবে ভেবেছিলাম তুমি আমাকে বলা পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু তোমার এত মন খারাপ আমি আর দেখতে পাচ্ছি না। বলো কি হয়েছে? সারা বলে আমি নেলসনকে ভালোবাসি, সম্ভবত সেও আমাকে ভালোবাসে। বাবা বলে তোমাকে আগে শিওর হতে হবে, কারণ সে যদি সত্যি তোমাকে ভালো না বাসে তাহলে কষ্টটা কিন্তু তোমাকেই পেতে হবে। সারা নেলসনকে কল দিচ্ছে দেখে নেলসন কল কেটে দেয়। স্যাম পেছনে তাকাতেই সারাকে দেখে সেখান থেকে সরে যায়। দুইজন দুজনের দিকে দ্রুত গতিতে হেঁটে আসলেও সারাকে থামানোর জন্য নেলসন ফ্রিজের দরজা খুলে তাকে আটকে দেয়। সারা রেগে বলে তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি জানি, আর তুমি এটাও জানো যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে এমন কেন করছো? নেলসন ফ্রিজের মধ্যে কাজ করার ভান করে বলে আমি কখনোই তোমাকে বলিনি আমি তোমাকে পছন্দ করি, উল্টা তুমি আমাকে কিস করায় আমার তোমার উপর রাগ করা উচিত। আমি সেটা করিনি তার মানে এটা না তুমি যা না খুশি তাই ভেবে নিবে। সারা রেগে বলে এই কথাটা আমার চোখে চোখ রেখে বলো। নেলসন নিজেকে কোনো রকমে সামলে তার চোখে চোখ রেখে বলে যাকে আমি ভালোবাসিই না তার চোখে চোখ রেখে কথা বলি বা আরেকদিকে তাকিয়ে বলি তাতে এমন কি বা যায় আসে? সারা চোখ ছলছল করে ওঠে। সে নেলসনকে থামিয়ে বলে এর থেকে বেশি কথা বললে আমি আর সহ্য করতে পারবো না বলেই সেখান থেকে দৌড়ে বের হয়ে গাড়িতে বসে কান্না করতে থাকে। বাবা সারাকে এভাবে কান্না করতে দেখে চুপ করেই দাঁড়িয়ে থাকে। ডেইজি স্যামের দিকে তাকালেও স্যাম কিছুই বলে না। নেলসনের কাছে এসে দেখে সে ফ্রিজের দরজা ধরে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। এরপরে নেলসনের জীবনে যেন শোকের ছায়া নেমে আসে। কোনো কিছুতেই সে আর শান্তি পায় না। গিটার বাজিয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে। জেনসন পাড়ার প্রতিবেশীদেরকে সামলাতে ব্যস্ত আর মা চুপ করে সব শুনতে থাকে। একদিন থিরাভু, স্যাম আর নেলসন বিচে আসলে নেলসন সামনের এক কাপলকে কাছে আসতে দেখতেই বিছানে দেখতে পায় কয়েকদিন আগেই ছেলেটার গার্লফ্রেন্ডের সাথে ছেলেটার বেস্ট ফ্রেন্ডের ঝগড়া হয়েছিল। তখন এই ছেলেটা বেস্ট ফ্রেন্ডকে বাদ দিয়ে গার্লফ্রেন্ডকে বেছে নেয়। এরপরেই তার বেস্ট ফ্রেন্ড ছেলেটাকে কল দিয়ে মায়ের চিকিৎসার জন্য টাকা চাইলে ছেলেটা গার্লফ্রেন্ড থেকে লুকিয়ে 25,000 টাকা পাঠায়। একটু পরেই ছেলেটা আইসক্রিম নিতে গেলে তাদের তোলা ছবি দেখার জন্য তার ফোন গার্লফ্রেন্ডকে দেয়। তখনই সেই ফ্রেন্ড টাকার জন্য মেসেজ দিয়ে ধন্যবাদ দিলে সেই মেসেজ দেখে গার্লফ্রেন্ড ঝগড়া করবে আর এরপরই এদের ব্রেকআপ হয়ে যাবে। নেলসন থেকে এইসব শুনে থিরুভা নিজেই রেগে বালি ছিটিয়ে অভিশাপ দেয় যে নেলসন তার ভালোবাসাকে না পেলে দুনিয়ার আর কেউ তার ভালোবাসাকে পেতে পারবে না। কিন্তু নেলসন আজ উল্টা দৌড়ে গিয়ে মেয়েটা মেসেজ দেখার আগেই ফোনটা ছিনিয়ে নিয়ে দেয় দৌড়। ছেলেটা তাকে দেখে দৌড়ালে সবাই তাকে চোর মনে করে ধরে ফেলে। পরিস্থিতি সামাল দিতে থিরুভা এসে বলে আহা আমরা তো প্রাঙ্ক করছি আর আমাদের ক্যামেরা না খালি চোখে দেখা যায় না। সবাই তার কথায় বোকা হয়ে যার যার মতো কাজে চলে যায়। ছেলেটা রেগে তার ফোন আর গার্লফ্রেন্ড নিয়ে দেয় হাঁটা। তখনই পরম কল দিয়ে বলে আমি ওই বইটা আরো ভালো করে পড়ে তার কথার আসল মানেটা বুঝতে পেরেছি যে তুমি যদি তোমার পাপের প্রায়শ্চিত্ত না করো তাহলে তোমাকে এর ফল ভোগ করতে হবে। তার মানে তুমি তোমার পাপগুলোকে শুধরে নিলেই সারা বেঁচে যাবে। নেলসন অবাক হয়ে জিজ্ঞেস করে এটা কিভাবে সম্ভব, কারণ আমি তো ওদেরকে মেরে নিকৃষ্ট কাজ করেছিলাম। পরম বলে অভিশাপ যদি সব ধ্বংস করতে পারে তেমনি ভালোবাসা সব ঠিক করতে পারে, কারণ ভালোবাসার কোনো মৃত্যু নেই। তখনই সেই ছেলেটা স্মার্ট ওয়াচে বান্ধবীর মেসেজ দেখে বুঝে যায় নেলসন আসলে তার ফোন নিয়ে সেই মেসেজ ডিলিট করে তাদের সম্পর্কটাকে বাঁচিয়েছে। তাই দূর থেকে ইশারা করে তাকে ধন্যবাদ জানায়। এভাবেই প্রথম কারো অভিশাপ নয় বরং মন থেকে দোয়া পেয়ে যায়। পরের দিন সকালে নেলসন ছাদে কাপড় নিতে এসে দেখে জেসন তার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছে। পেছনে নেলসনকে দেখে গার্লফ্রেন্ড তো ভয়ে কলই কেটে দেয়, কিন্তু জেসন এতদিনে মেলা সাহসী হয়ে গেছে। তাই সে প্রতিবাদী হয়ে বলে আমি আমার গার্লফ্রেন্ডকে বিশ্বাস করি আর ওর সাথেই সারা জীবন কাটাবো। তুমি ভালোবাসা পছন্দ করো না বলে আমি আমার গার্লফ্রেন্ডকে ছাড়তে পারবো না। এক নিঃশ্বাসে সব বলে হাঁপাতে থাকলে নেলসন হতবাক হয়ে বলে আমি তো এখানে আমার জামা নিতে এসেছিলাম,
আর তোর কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারিস বলেই চলে যায়। ভাইয়ের এই নতুন রূপ দেখে জেসান যেন আকাশ থেকে পড়ে। নেলসন ডেলিভারি দিতে একটা বাসায় আসলে তার বাবা দরজা খুলছে দেখে সে হা করে তাকিয়ে থাকে। তবে সেই বাসায় মার্কেসের সাথে সেদিনের সেই মহিলাকে দেখে তার প্রচন্ড রাগ হয়। পাশের বাসার লোক এসে নেলসনকে বলে আসলে অর্ডারটা আমার। নেলসন লোকটার কাছে ডেলিভারি দিয়ে দৌড়ে নেমে বাইকে উঠে বসে। মার্কাস বারবার নেলসনকে ডাকলেও সে কোনো উত্তর দেয় না। জেসান বলে আরে বাবা এখানে কি করছে? নেলসন ভাইয়ের মাথায় চড় দিয়ে বলে তাড়াতাড়ি চল এখান থেকে। দুইজন একটা পাম্পে তেল নিতে আসলে পাশেই সিএনজিতে বসা একটা পরিবার তাদের বাচ্চার সাথে খেলছিল। তখনই একটা বেলুন ফেটে গেলে নেলসনের মনে পড়ে যায় সেদিন সে তার ভিশনে প্রথমে দেখেছিল ডায়েরি খুলে গেছে, তারপরই একটা বাচ্চার কান্না আর লাল বেলুন ফেটে গিয়েছিল। তখনই তার মনে হয় সারার সাথে কোনো খারাপ কিছু হলো না তো। তাই দ্রুত সে সারার বাসায় আসে, কিন্তু সারাকে সুস্থ দেখে নেলসন কিছুটা স্বস্তি ফিরে পায়। নেলসনকে দেখে সারা রেগে তার দিকে তাকিয়ে থাকে। নেলসনের সাথে কোনো কথা না বলেই সারা তার বাবাকে নিয়ে হাসপাতালে আসে। অপারেশন থিয়েটারের সামনে সারা বসে থাকার সময় নেলসন কিছুটা দূরে দাঁড়িয়ে সারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সারা স্কুটি চালিয়ে বাসায় গেলে সেও সবার পিছু পিছু যায়। নেলসনকে বাসার সামনে অপেক্ষা করতে দেখেও সারা নেলসনকে কিছুই বলে না। রাত গড়িয়ে সকাল হয়ে যায়, সকাল গড়িয়ে দুপুর। নেলসন তখনও বাসার সামনে দাঁড়িয়ে সারার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ তার ভয় হচ্ছে কখন না জানি সারার কিছু হয়ে যায়। হাসপাতালে এসে সারা নেলসনের সামনে দিয়ে অচেনা মানুষের মতোই পাশ কেটে চলে যায়। স্যাম নেলসনকে এভাবে দেখে বলে তুই তো ওকে ভালোবাসিস না, তাহলে এখনো ওর পিছু কেন করছিস? যখন তুই ওকে জীবন থেকে বের করে দিয়েছিস তাহলে সেটা ভুলে যাওয়াই ভালো। নেলসন জানায় আমি যদি ওকে ভালো নাও বাসি তবুও আমার জ্ঞান থাকা সত্ত্বেও আমি ওর কোনো ক্ষতি হতে দিতে পারবো না। হাসপাতালের বেঞ্চে নেলসন স্যামের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তখনই একটা ছেলের চিৎকার শুনে তারা ছুটে গিয়ে দেখে ছেলেটা আসলে নিজেকে শেষ করতে চায়। নার্স কোনো মতে তাকে আটকে রেখেছে। ছেলেটাকে দেখে স্যাম বলে একে চিনতে পারছিস না? তুই তো এর ভবিষ্যৎ দেখেছিলি। ছেলেটার বন্ধু এসে নেলসনকে জানায় এ তো প্রেমের চক্কর রে ভাই, আগামীকালই ওর প্রেমিকার বিয়ে। সেই কষ্টে আজও সে ফিনাইল খেয়েছিল। আমি সময় মতো হাসপাতালে এনে ওর জীবনটা বাঁচিয়েছি, অথচ ও নাকি এখন ব্লেড দিয়ে গলা কাটার জন্য বসে আছে। নেলসন এগিয়ে গিয়ে ছেলেটাকে বলে মেয়েটা যদি অন্য কাউকে বিয়ে করে খুশি থাকতে পারে তাহলে তুমি কেন অন্য কাউকে বিয়ে করে খুশি হতে পারছো না? জয় নার্সদেরকে বলে আপনারা একটু বাইরে যান তো, এর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। জয় নেলসনকে বলে আপনি মনে হয় ট্রু লাভের ব্যাপারে শোনেননি। জেনজিদের ট্রু লাভের কথা আপনি কিভাবে জানবেন? আর আপনি কিভাবে জানলেন যে সে অন্য কাউকে বিয়ে করে খুশি থাকবে? ও নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। পুরো পৃথিবী যদি আমাদের ট্রু লাভের বিপক্ষেও থাকে তবুও সে একবার আমাকে দেখলে আমার কাছে ছুটে আসবে। যদি ও আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেও ফেলে তবে ফেসবুকে দেওয়ার জন্য স্ট্যাটাসটাও আমার অগ্রিম লেখা আছে। কিন্তু আমার বিশ্বাস ও যদি আমাকে একবার দেখে তাহলে নিশ্চয়ই সব ছেড়ে আমার কাছে আসবে। স্যাম বলে এই ব্যাটা মরার সময়ও ফেসবুকের স্ট্যাটাসের কথা ঠিকই মনে রেখেছে। ওর পরিবারের অনেক টাকা পয়সা আর ক্ষমতা, তাই মেয়েটাকে আটকে রেখেছে। আমরা দুজন পালিয়ে বিয়ে করার সব প্ল্যান রেডি করে রেখেছিলাম, কিন্তু এক বলদ আমার বাইকটা ধাক্কা দিয়ে ড্রেনে ফেলার কারণে সব প্ল্যান মাটি হয়ে যায়। স্যাম বলে এটাই সেই লোক। জয় অবাক হলেও স্যাম কথা ঘুরিয়ে বলে এটাই সেই লোক যে তোমার জীবনে আবারও খুশি ফিরিয়ে আনবে। নেলসন বলে যদি মেয়েটা তোমাকে দেখার পরেও তোমার সাথে না আসে তাহলে তুমি আর নিজেকে শেষ করার চেষ্টা করবে না। জয় বলে যে এই মুহূর্তে ও আমাকে দেখবে সব ছিঁড়ে ছুঁড়ে আমার কাছে চলে আসবে, তারপর আমাদের বাচ্চা হবে, আমি বাচ্চাদেরকে স্কুলে রাখতে যাব, মানে গাছে কাঁঠাল গোফে তেল। নেলসন এবার থিরুবাকে কল করে তার জিমে চলে আসে। সব শুনে থিরুবা বলে তার মানে এখন এই ছেলের সাথে মেয়েটাকে দেখা করিয়ে দিতে হবে। এদিকে জয়কে জিমে দেখে চলে গেলে সে কখনো সুইচ বোর্ডের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে সুইচ অন করে দিচ্ছে, তো কখনো ওয়েট লিফটিংটা নিজের গলার উপরে ছেড়ে দিচ্ছে। থিরুবা তাকে বাঁচালে সে ওয়াশরুমে গিয়ে নিজের ফেভারিট অরেঞ্জ ফ্লেভারের ফিনাইল দেখে সেটা ঢোক ঢোক করে গিলে ফেলে, মানে যেভাবেই হোক তাকে মরতেই হবে। আর থিরুবা সেটা দেখে পুশ শাওয়ার দিয়ে জয়ের মুখ ওয়াশ করে দেয়। রাতে সবাই চলে গেলে থিরুবা জিমে বসেছিল। জিমের মালিক এসে বলে আপনি এখনো যাননি? আমি তো আজ জিম বন্ধ করে দিব। থিরুবা বলে জিম বন্ধ করবে কেন? তখনই নেলসন আর স্যাম আসলে তারা জিজ্ঞেস করে জয় কোথায়। থিরুবা পাশের রুমে ইশারা করলেই দুইজন দৌড়ে গিয়ে দেখে জয়কে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কারণ তাকে বেঁধে না রাখলে সে কখন কি করে বসে তার কোনো ঠিক নেই। স্যাম বলে নানাভাবে চেষ্টা করে দেখেছি কিন্তু কোনো লাভ হয়নি, কাল বিয়ের মণ্ডপে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবে মেয়েটার পরিবারের সবার কাছে জয়ের ছবি আছে, মানে সেখানে গেলেই জয় একদম শেষ। তখনই টিভিতে একটা সিন দেখে নেলসনের একটা আইডিয়া আসে। পরের দিন জয়কে মেয়েদের মতো সাজিয়ে বিয়ের মণ্ডপে নিয়ে যায়। থিরুবা জয়কে বলে যদি তুমি ধরা পড়ে যাও
তাহলে ওরা তোমাকে মেরে সত্যি সত্যি কিন্তু মেয়ে বানিয়ে দিবে। কিছুক্ষণ পর জয়ের প্রেমিকা বউয়ের সাজে মণ্ডপে আসে। জয় অনেক চেষ্টা করে মেয়েটা যেন তার দিকে তাকায়। এদিকে মেয়েটা তখন চোখ ঘুরিয়ে দেখে যে জয় তাকে নিতে এসেছে কিনা, কিন্তু জয়কে চিনতে না পেরে বেচারি চুপ করেই বসে থাকে। আর কোনো উপায় নেই দেখে থিরুবা এবার জয়ের মাথা থেকে নকল চুলটা খুলে ফেলে। জয়কে চিনতে পেরেই মেয়েটা দৌড়ে জয়ের কাছে চলে আসে। মেয়েটার পরিবারের লোকজন ছুটে এসে জয়কে মারতে থাকে। নেলসন বরের কাছে গিয়ে ক্ষমা চাইলে বর বলে, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? নেলসন জানায়, আজ আপনার বিয়ে, তাই আপনার জন্য অনেক খুশির দিন, কিন্তু আমরা আপনার খুশিকে নষ্ট করে দিয়েছি। লোকটার আর বুঝতে বাকি থাকে না এটা আসলে ভালোবাসার মামলা। তাই বুদ্ধিমানের মতো সে জয়ের সাথে মেয়েটার বিয়ে দিয়ে দেয়। বিয়ের মণ্ডপে জয় আর মেয়েটা নেলসনের ট্রু লাভের সাইন দেখিয়ে বলে, দেখেছেন, এটাকেই বলা হয় ট্রু লাভের শক্তি। সেখান থেকে নেলসন ডান্স ক্লাবে আসলে ভেতরে ঢুকতে গিয়ে দেখে দরজা লক করা। রিসেপশনের মেয়েটা বলে, তুমি আর ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে না, তোমাকে এই ক্লাসে ঢুকতে দিতে সারা মানা করেছে, তাই এখন বাচ্চাদের মতো ব্যবহার না করে চলে যাও। নেলসন জানায়, ঠিক আছে, তাহলে এবার আর বাচ্চাদের মতো ব্যবহার করব না, এবার তাহলে বড়দের মতো ব্যবহার করে দেখায়। এই কথা বলেই সে মেইন সুইচ থেকে বিদ্যুতের ফিউজটা খুলে দেয়। সারা বের হয়ে নেলসনকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? নেলসন বলে, তুমি আমাকে ক্লাস থেকে বের করে দিয়েছো কেন? সারা বলে, আমি তোমাকে জবাব দিতে বাধ্য না, তবে আমার ক্লাসে তুমি থাকতে পারবে না। নেলসন রেগে বলে, আমার ক্লাস ফি নেওয়ার সময় তোমার এসব নাটক মনে ছিল না? সারা রিসেপশনের মেয়েটাকে বলে, ওর পুরো টাকা ফেরত দাও আর এখান থেকে বের করে দাও, আর তুমি যদি এর পরও বিরক্ত করো না তাহলে পুলিশে কমপ্লেন করে দিব। নেলসন মেইন সুইচের ফিউজটা পকেটে রেখে বলে, তাহলে এর জন্য একটা কমপ্লেন করে দিও। তখনই সারার বাবা এসে বলে, তোমাদের ব্যক্তিগত সমস্যা থাকলে সেটা ডান্স ক্লাবের বাইরে গিয়ে করবে। তখনই সারা নেলসনের পকেট থেকে ফিউজটা নিয়ে আবারও বিদ্যুৎ অন করে দেয়। নেলসন আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে আসে। সারা বাড়ি ফিরে মন খারাপ করে সিঁড়িতেই বসে থাকে। এদিকে নেলসনের বাবা মার্কাস একা একা সিঁড়িতে বসে তাদের পরিবারের হাসি খুশিতে ভরা ছবিগুলো দেখছিল। আড়াল থেকে সেটা লিলি দেখতে পায়। তখনই সে ডেইজির সাথে দেখা করতে যায়। ডেইজির সাথে কথা বলার সময় হঠাৎ বাইরে একটা কাঁচ ভাঙার শব্দ শুনতে পায়। দুজন বাইরে বের হয়ে আসতেই নেলসন বলে, ও আপনি এখানে এসেছেন? আমি ভেবেছিলাম আমার বাবা এসেছে, তাই গাড়ির কাঁচ ভেঙেছি। আচ্ছা যাই হোক, আপনি এখন এখান থেকে চলে যান। ডেইজি কিছু বলতে চাইলেও নেলসন বলে, সে যদি এখন যায় তাহলে নিজের গাড়িতে যেতে পারবে, আর যদি কিছুক্ষণ পরে যায় তাহলে তাকে কিন্তু ভাঙা গাড়িতে করে যেতে হবে। লিলি আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। স্যাম জেসনকে বলে, তোমার ভাই অনেক বদলে গেছে মনে হয় আমার প্রভাবে, কিন্তু একটা বিষয় হচ্ছে তোমার ভাই সবসময় কোনো না কোনো সারপ্রাইজ দেয়। জেসনের মন খারাপ দেখে কারণ জিজ্ঞেস করলে জেসন বলে, বাবা আসলে ওই গাড়িটা আমাকে দিবে বলেছিল। পরের দিন সকালে সারা তার মায়ের কবর দেখতে আসলে নেলসনকে সেখানে দেখে কিছু না বলেই পাশ কাটিয়ে চলে যায়। তবে আর সহ্য করতে না পেরে ফিরে এসে বলে, তুমি আসলে আমার কাছে কি চাচ্ছ? তুমি বলেছো তুমি আমাকে ভালোবাসো না, আমি সেটা বিশ্বাস করেছি, তাহলে এখন আমার পিছনে কেন ঘুরঘুর করছো? তুমি যেভাবে ঘুরঘুর করছো কোনো ছেলে তার প্রেমিকার পিছনেও এভাবে ঘুরঘুর করে না। তুমি আজ পরিষ্কার করে বলবে যে তুমি আসলে কি চাও? সারা এত কথা বললেও নেলসনের কোনো কথা গায়ে লাগে না। তার নজর তখন দূরে দাঁড়িয়ে থাকা দুইটা কুকুরের দিকে। কুকুর একে অপরের গালে লেগে থাকা খাবার চেটে খাওয়ার সময় নেলসন তাদের ভবিষ্যৎ দেখতে পায়। কিছু বাচ্চা আতশবাজি ফোটানোর কারণে কুকুররা ভয়ে দৌড় দিয়ে পালানোর সময় ট্রাকের নিচে চাপা পড়ে মারা যাবে। নেলসন চোখ খুলে সামনে তাকিয়ে দেখে কুকুর দুটো সেখানে নেই। সাথে সাথেই সে দৌড়ে সেমেট্রি থেকে বাইরে আসে। কুকুরটা দৌড়ে ট্রাকের দিকে গেলে নেলসন তাড়াতাড়ি এসে কোনো মতে তাকে বাঁচায়। কুকুরটাকে রাস্তার পাশে রেখে হাঁটতে শুরু করলে তখন এসে দৌড় দিলে আরেকটা গাড়ি এসে কুকুরটাকে ধাক্কা দেয়। মানে এত চেষ্টা করেও সে কুকুরটাকে বাঁচাতে পারলো না। নেলসন সাথে সাথেই কুকুরটাকে সিএনজিতে উঠিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। সেই কুকুরের সঙ্গীটা সেখানে এসে রক্তের ঘ্রাণ শুকতে শুকতে সেও তার পিছু দৌড়াতে থাকে। বেশ অনেকক্ষণ পর ডক্টর এসে নেলসনকে বলে, এখন আর সমস্যা নেই, কুকুরটা ভালো আছে। নেলসন খেয়াল করে হাসপাতালের দরজায় কুকুরটার সঙ্গী এসে দরজা খোলার চেষ্টা করছে। নেলসন দরজা খুলে দিতেই কুকুরটা দৌড়ে তার সঙ্গীর কাছে যায়। সেখানে গিয়ে কুকুরটা তার সঙ্গীকে ডাকতে শুরু করে। নেলসন দরজায় দাঁড়িয়ে হাসি মুখে সব দেখছিল। নেলসনকে দেখে কুকুরটা তার কাছে এসে মাথা নামিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছে বুঝতে পেরে নেলসনও পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দেয়। তখনই তার নজর পড়ে তার রক্ত মাখা হাতে। তার মনে পড়ে যায় এটাই ছিল তার ভিশনের 3 নাম্বার ক্লু। সারাকে নিয়ে তার ভয় আরো বেড়ে যায়। অপরদিকে সারা তখন ব্যাগ গোছাচ্ছে। সারার বাবা জিজ্ঞেস করে, এখনো সময় আছে, আর একবার ভেবে দেখো। সারা বলে, আমি ভেবে নিয়েছি, কম্পিটিশনের পরে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি, এখানে থাকতে আমার আর ভালো লাগে না। এদিকে নেলসনের বাবা মা সমুদ্রের পাড়ে বসে আছে। দুজন দুজনের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয়। তাদের দেখে মনে হচ্ছে তাদের মাঝের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। নেলসন
নেলসন বাসায় এসে দেখে জেসান বাসা গুছাচ্ছে। টেবিলের উপরে তার বাবা মায়ের বিয়ের একটা ছবি রাখা। নেলসন জিজ্ঞেস করে এসব কি করছিস? জেসান বলে মা বলেছে সব ছবিগুলো দেওয়ালে সুন্দর করে ঝুলিয়ে রাখতে। বাবা মায়ের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু তুমি কখনোই তাকে কথা বলতে দাওনি। বাবা তার নিজের দোষ স্বীকার করেছে, কিন্তু তুমি যা করছো তা অতিরিক্ত, কারণ তুমি সবসময় ওভার রিয়াক্ট করেছো। আর যাই হোক না কেন, তাদের সম্পর্কের ভেতরে তোমার নাক গলানোটা উচিত হয়নি। আমার মনে যা ছিল তোমাকে বলেছি, তাই এখন আর কোনো সিন ক্রিয়েট করো না। নেলসন এবার তার বাবার বাসায় আসে। তার বাবা নতুন স্যুট পরে কোথাও যাবার জন্য রেডি হচ্ছে। লিলিকে বলছে তোমার রেডি হতে অনেক সময় লাগে। তখনই পিছনে ফিরে দেখে নেলসন শকড হয়ে দাঁড়িয়ে আছে। নেলসন রেগে বলে আপনি এবার এসব কি করছেন? আমি এখানে এসেছিলাম আপনার কাছে ক্ষমা চাইতে। ওদিকে মা বাসায় আপনাদের বিয়ের ছবিগুলো দেওয়ালে ঝোলাচ্ছে, আর আপনি এখানে আবারও বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন। আপনার চোখে মুখে কোনো অপরাধ বোধ নেই। আপনি একবারও আমাদের কথা ভেবে দেখেছেন? আমাদের কথা না হয় বাদই দিলাম, একবারও আপনার স্ত্রীর কথা ভেবেছেন? দয়া করে আপনি আর কখনো আমার মায়ের সামনে আসবেন না। নেলসন চলে যাওয়ার সময় লিলিকে বলে আমার পরিবারটা শেষ করে আপনি রাতে ঘুমান কিভাবে? বলেই রেগে ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে ভেতরে তার মা দাঁড়ানো। মাকে এখানে দেখে অবাক হয়ে বলে তুমি এখানে কি করছো? ডেইজি বলে তোমার মনে জমানো সব কথা কি শেষ হয়েছে? আসলে ধোকা তো তোমার বাবা, আমি বা আমাদের কারোর সাথেই হয়নি, সেটা হয়েছে লিলির সাথে। আসলে তোমার বাবা আর লিলি কলেজ লাইফ থেকেই একে অপরকে ভালোবাসতো। তারা বাড়ি থেকে পালিয়ে রেজিস্ট্রি বিয়ে করে নিলেও পরিবারের লোকজন তাদেরকে মেরে দুজনের পথ আলাদা করে দেয়। এরপর তাদের আর কখনোই দেখা হয়নি। সেদিন যখন তাদেরকে তুমি একসাথে দেখেছিলে, সেদিনই তাদের এত বছর পর প্রথম দেখা হয়েছিল। সেদিনই তোমার বাবা জানতে পারে লিলির আসলে ব্লাড ক্যান্সার আছে, তাও একদম লাস্ট স্টেজ। তার রিপোর্ট দেখেই তোমার বাবা লিলিকে সান্ত্বনা দিতে তার কপালে চুমু দিয়েছিল। মার্কাস বলে যা হয়েছে সেটা আমি জাস্টিফাই করতে যাব না, কিন্তু লিলির সাথে যা হয়েছে সেটা চরম অন্যায়। লিলিও আমাদের মতো একটা সুন্দর পরিবার ডিজার্ভ করে। ডেইজি বলে লিলির জীবনের শেষ একটাই ইচ্ছা, সে তোমার বাবাকে বিয়ে করতে চায়, আর আমি তার শেষ ইচ্ছা অপূর্ণ রেখে তাকে মরতে দিব না। নেলসন বলে কিন্তু এটা কিভাবে সম্ভব? ডেইজি বলে ছেড়ে দেওয়াটাও ভালোবাসার একটা অংশ। লিলি বলে আমি তোমাদের এই সিম্প্যাথির নাটক দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছি। লিলি নেলসনকে ডেকে তার পাশে বসায়। লিলি বলে তোমার বাবাকে আমি কখনো তোমাদের থেকে কেড়ে নিতে চাইনি, আর যদি কেড়েও নিতাম তাহলে শাস্তিটা আমি পেতাম। শরীরের ব্যথার বোঝার চাইতে মনের বোঝার কষ্টটা অনেক বেশি। তোমার বাবা গত 6 মাস নিজের মনের কষ্ট কাউকে দেখাতে পারিনি। সে নিজের কষ্টগুলো লুকিয়ে সব সময় আমার সেবা করে গেছে। আমি তোমার বাবাকে বিয়ে করতে চাই না। এ পর্যন্ত সবাই আমার জন্য যা করেছে সেটাই আমার জন্য যথেষ্ট। তোমাদের সবার মাঝে আমি আমার পরিপূর্ণ পরিবারকে দেখতে পেয়েছি। শুধুমাত্র আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমরা আমার পাশে থাকলেই আমার হয়ে যাবে। নেলসন কি উত্তর দেবে সে ঠিক বুঝে উঠতে পারে না, তবে সে ঠিকই বুঝতে পেরেছে এই পৃথিবীটা টিকে আছে ভালোবাসার উপরে, মায়ের উপরে আর বিশ্বাসের উপরে। এসব না থাকলে মানুষ আর মানুষ থাকতো না, তারা হয়ে যেত পশুর সমান। নেলসন বাবার কাছে ক্ষমা চেয়ে তাকে জড়িয়ে ধরে। তখনই চার্চের ঘন্টার শব্দ শুনে তার মনে পড়ে যায় তার ভিশনের চতুর্থ ক্লু, আলোয় ভরা একটা বিল্ডিং। সারার কথা মনে পড়তেই সে দৌড় দেয়। অপরদিকে সবাই ডান্স কম্পিটিশনের জন্য রেডি হচ্ছে। সারা দরজার বাইরে দাঁড়িয়ে এখনো নেলসনের জন্য অপেক্ষা করছে। কেউ আসবে না বুঝতে পেরে অডিটোরিয়ামের ভেতরে এসে বসতেই হঠাৎ সেখানে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এদিকে বাইক চালিয়ে আসার সময় নেলসন তার ভীষণে স্পষ্ট বুঝতে পারে বেলুনের বিস্ফোরণ হয়ে আগুন ধরে যাবে, আর সেই আগুনে পুড়ে সারা মারা যাবে। নেলসন অডিটোরিয়ামের সামনে এসে দেখে চারিদিকে আগুন ছড়িয়ে পড়েছে। যে যেভাবে পারছে সেখান থেকেই পালাচ্ছে। নেলসন আজ নিজের কথা না ভেবে দৌড়ে অডিটোরিয়ামের আগুনের ভেতরে লাফ দেয়। কিছুটা সামনে নেলসন লক্ষ্য করে সারা একটা আগুনের গোলার মধ্যে আটকে পড়েছে। নেলসন দৌড়ে সারার কাছে যায়, কিন্তু সারার পায়ের উপরে বড় একটা লোহার সার্কেল পড়ার কারণে সে নড়তে পারছে না। প্রচন্ড ভয়ে দৌড়ে ফায়ার এক্সটিংগুইশারের কাছে যায়। সেটা দিয়ে আগুন নেভিয়ে সারাকে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু এত বড় রডের সার্কেল তার একার পক্ষে তোলা সম্ভব না। সারা রেগে নেলসনকে চড় মেরে বলে তুমি এখান থেকে চলে যাও। নেলসন বলে আমি তোমাকে বিপদ থেকে বাঁচাতে দূরে থাকতে পারবো, কিন্তু যদি তুমি বিপদে পড়ে যাও তাহলে তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। তখনই শুরু হয় ঝুম বৃষ্টি, আর অডিটোরিয়ামের ভাঙা জায়গা থেকে বৃষ্টির পানি এসে পড়লে আগুন নিভে যায়। অর্থাৎ নেলসনের উপর থেকে সেই অভিশাপ কেটে গেছে। পরের দিন দেখা যায় সবাই বিয়ের অনুষ্ঠানে এসেছে। এতদিন নেলসন যাদের ভবিষ্যৎ দেখেছিল তারা সবাই এখানে আছে, মানে নেলসন সবাইকে এক করে দিয়েছে। অপরদিকে নেলসন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে সেই বইটা পানিতে ছুঁড়ে মারে, তবে এবার আর বইটা তার কাছে ফিরে আসে না। অর্থাৎ সব অভিশাপের পালা শেষ। নেলসন পরম
চমকে দেখে বলে, হয়তো এবার আমার পাপ ধুয়ে যাবে। সত্যি বলতে গেলে গত জন্মে যে পাপ করেছি তার জন্য তো আমার আগুনে পুড়ে যাওয়াই উচিত ছিল। বাপ রে, আমার আর কোনো জন্মে রাজা হয়ে জন্মানোর শখ নেই। পরম রহস্যময় চাহনি দিয়ে বলে, আচ্ছা নেলসন, কে জানে যে তুমি গত জন্মে ওই অত্যাচারী রাজা ছিলে নাকি সেই সৈন্য সেনধান ছিলে। নেলসন এবার গভীর চিন্তায় ডুবে যায়, কারণ সেদিন সে সারাকে আগুনের মধ্যে দেখে ঠিক সেভাবেই দৌড়ে আগুনে লাফ দিয়েছিল যেমনটা সেনধান তার আল্লির জন্য করেছিল। তবে পার্থক্য শুধু এটাই, সেদিন সেনধান এবং আল্লিকে সে আগুন পুড়িয়ে দিলেও বৃষ্টির কারণে এই জন্মে সারা আর নেলসন বেঁচে গেল। এবার আপনারাই বলেন তো, কি মনে হয় নেলসন আগের জন্মে সেই অত্যাচারী রাজা ছিল নাকি সেই অসহায় সৈন্য সেনধান ছিল? উত্তরটা জানাতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।